জুলাই বিপ্লবের রক্তস্নাত এই বাংলাদেশে আমরা ভেবেছিলাম বিচারহীনতার সংস্কৃতির অবসান ঘটবে এবং অপরাধীরা আর কখনো রাষ্ট্রযন্ত্রের প্রশ্রয় পাবে না। কিন্তু ৩ জানুয়ারি ২০২৬ সালের এই কুয়াশাচ্ছন্ন শনিবার সকালে যা উন্মোচিত হল তা কেবল বিস্ময়করী নয়, বরং এটি পুরো জাতির বিবেকের দিকে ছুড়ে দেওয়া এক নির্মম পরিহাস। শহীদ শরীফ ওসমান বিন হাদি, যিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং তারুণ্যের দীপ্ত কণ্ঠস্বর ছিলেন, তার হত্যাকাণ্ডের তদন্ত করতে গিয়ে আজ যে কেঁচো ঘুরতে সাপ বেরিয়ে এলো তাতে রীতিমতো স্তম্ভিত দেশের সাধারণ মানুষ। এতদিন আমরা প্রশ্ন করেছি, খুনি কোথায়? খুনি কি পলাতক নাকি মাটির নিচে? কিন্তু উত্তরটা যে এত ভয়ঙ্কর এবং এত কাছের হবে তা দুঃস্বপ্নেও কেউ ভাবেনি। খুনি ফয়সাল করিম মাসুদ কোনো অন্ধকার গুহায় লুকিয়েছিল না। সে বহাল তবিয়তে বিরাজ করছিল খোদ প্রশাসনের ড্রয়িং রুমে, সরকারের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বা ডিএনসির মতো স্পর্শকাতর সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে। ভাবতে গেলে শরীর শিউরে ওঠে যে একটি রাষ্ট্র বা তার প্রশাসন যন্ত্র কতটা অন্ধ হলে বা কতটা পচে গেলে একজন চিহ্নিত খুনি, অস্ত্রধারী এবং ডাকাতকে দিয়ে জনসচেতনতামূলক বিজ্ঞাপন তৈরি করাতে পারে। যেই ফয়সাল করিম মাসুদের হাতে লেগে আছে শহীদ হাদির রক্ত, সেই ফয়সালকেই দেখা গেছে ডিএনসির মাদক বিরোধী প্রচারণার কেন্দ্রীয় চরিত্রে। তাও আবার এই ঘটনা ঘটেছে বর্তমান সরকারের আমলেই। যে দপ্তরের কাজ মাদক ও সন্ত্রাস নির্মূল করা, তারা কিনা তাদের প্রচারণার মুখ হিসেবে বেছে নিল এমন একজনকে যার পেশাই হল সন্ত্রাস ও অপরাধ। এটি কি নিছকই কোনো ভুল, নাকি প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে গেড়ে বসা কোনো গভীর ষড়যন্ত্রের অংশ? এই প্রশ্ন আজ প্রতিটি বিবেকবান মানুষের। ঘটনার নাটকীয়তা এখানেই শেষ নয়। যখনই সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন মাধ্যমে জানাজানি হলো যে ডিএনসির বিজ্ঞাপনের এই নায়কই আসলে শহীদ হাদির খুনি, ঠিক তখনই প্রশাসনের ভেতর শুরু হলো চোর পুলিশ খেলা। আজ সকাল 11টার পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে তড়িঘড়ি করে সেই ভিডিওটি ডিলিট করে দেয়। তাদের চ্যানেলে এখন টিভিসি 3 আছে, টিভিসি 5 আছে, কিন্তু টিভিসি 4 গায়েব। এই লুকোচুরি প্রমাণ করে যে ডাল মে কুচ কালা হ্যায়। ফয়সাল যদি শুধুই একজন অভিনেতা হতো এবং ডিএনসির কোনো দোষ না থাকতো, তবে কেন এই ভিডিও সরানোর তোড়জোড়? প্রমাণ লোপাটের এই চেষ্টা কি এটাই নিশ্চিত করে না যে ডিএনসির কোনো প্রভাবশালী কর্মকর্তা বা চক্র এই খুনির সাথে ওতপ্রোতভাবে জড়িত? ভিডিও সরিয়ে তারা হয়তো ডিজিটাল প্রমাণ মুছতে চেয়েছে, কিন্তু জনগণের মনে যে সন্দেহের বীজ তারা বুনে দিল তা মুছবে কি দিয়ে? এই ঘটনার গভীরতা আরও অনেক বেশি। ইনকিলাব মঞ্চের অনুসন্ধান এবং তাদের নেতাদের বক্তব্যে উঠে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য। ফয়সাল কেবল একজন অভিনেতা হিসেবেই সেখানে ছিল না, সে ছিল একজন সরকারি ঠিকাদারও। অভিযোগ উঠেছে তার নিজস্ব কোম্পানির মাধ্যমেই এই টিভিসি তৈরির টেন্ডার বাগিয়ে নেওয়া হয়েছিল। অর্থাৎ জনগণের ট্যাক্সের টাকা, সরকারি তহবিলের অর্থ গেছে সরাসরি একজন খুনির পকেটে। আর সেই টাকা দিয়েই হয়তো কেনা হয়েছিল সেই বুলেট যা বিদ্ধ হয়েছে শহীদ ওসমান হাদির বুকে। এই সমীকরণ মেলাতে গেলে যে কেউ আতঙ্কে স্তব্ধ হয়ে যাবে। ২০২৪ সালের নভেম্বরে যে ব্যক্তি অস্ত্র ও ডাকাতির মামলায় র্যাবের হাতে গ্রেফতার হয়েছিল, জেল থেকে বেরিয়ে সে কিভাবে সরকারি টেন্ডার পায়? তাকে ভেরিফাই করার বা তার ব্যাকগ্রাউন্ড চেক করার দায়িত্ব যাদের ছিল, তারা কি নাকে তেল দিয়ে ঘুমোচ্ছিলেন নাকি ইচ্ছাকৃতভাবে এই ফাইল পাস করিয়েছেন? সবচেয়ে বড় এবং স্পর্শকাতর প্রশ্নটি উঠেছে বিচার ব্যবস্থা ও রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে। ফয়সালের জামিন প্রক্রিয়াটি সাধারণ কোনো জামিন ছিল না বলে মনে করছেন অনেকে। ইনকিলাব মঞ্চ এবং ডাকসুর নেতৃবৃন্দ মনে করছেন তাকে একটি নির্দিষ্ট মিশন বা অ্যাসাইনমেন্ট দিয়েই জেল থেকে বের করা হয়েছিল, আর সেই মিশন ছিল ওসমান হাদিকে হত্যা করা। প্রশ্ন উঠেছে, কোন বিচারক এত গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও, অস্ত্রসহ হাতে নাতে ধরা পড়ার পরেও তাকে এত দ্রুত জামিন দিলেন? সেই বিচারকের নাম ও পরিচয় আজ জাতি জানতে চায়। আরও প্রশ্ন উঠেছে তার অধিবক্তাকে নিয়ে। জানা গেছে তার জামিন করানোর পেছনে ছিলেন বিএনপির ধানের শীষ প্রতীকের ব্যারিস্টার কায়সার কামাল। একজন রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের আইনজীবী যখন এমন দুর্ধর্ষ আসামির জামিনের জন্য লড়েন এবং জামিন করিয়ে আনেন, তখন এর পেছনে বড় কোনো রাজনৈতিক ব্লুপ্রিন্ট থাকার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। প্রশাসনের ভেতর থেকে কে বা কারা কলকাঠি নেড়েছিল, কাদের তদবিরে ফয়সাল ছাড়া পেয়েছিল, সেই গডফাদারদের মুখোশ উন্মোচন করা এখন সময়ের দাবি।
ফয়সাল তো কেবল ট্রিগার চেপেই খালাস, কিন্তু তার হাতে বন্দুকটি তুলে দিয়েছিল কারা? তাকে জামিনে বের করা আনা মানেই ছিল তাকে হত্যার লাইসেন্স দেওয়া। এই পুরো প্রক্রিয়ার সাথে প্রশাসনের ঘাপটি মেরে থাকা পুরনো সেটআপ বা আওয়ামী লীগের দোসরদের যোগসাজশ আছে কিনা তা গভীরভাবে খতিয়ে দেখা দরকার। অন্যদিকে মামলার আরেক আসামি কবিরকে গ্রেফতার করা হলেও তদন্তে কোনো অগ্রগতি নেই। তদন্ত কর্মকর্তারা তোতা পাখির মতো আউড়ে যাচ্ছেন যে নতুন কোনো তথ্য নেই। কিন্তু কেন? কবিরের কাছে তো সব তথ্য থাকার কথা। তাকে রিমান্ডে নিয়ে কঠোর জিজ্ঞাসাবাদ করলেই তো মাস্টারমাইন্ডের নাম বেরিয়ে আসার কথা। তাহলে কি তদন্ত ইচ্ছা করে ধীরগতি করা হচ্ছে? কাউকে বাঁচানোর চেষ্টা চলছে? এই প্রশ্নগুলো তদন্তকারী সংস্থার স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করছে। আজকের এই পরিস্থিতিতে ইনকিলাব মঞ্চ এবং দেশের সাধারণ ছাত্র জনতা কেবল বিচার চায় না, তারা চায় এই ষড়যন্ত্রের শেকড় উপড়ে ফেলতে। শহীদ ওসমান হাদির রক্ত কোনোভাবেই বৃথা যেতে পারে না। ডিএনসির যে কর্মকর্তারা ফয়সালকে কাজ দিয়েছেন, যে বিচারক ও আইনজীবী তাকে জামিনে সহায়তা করেছেন এবং যারা ভিডিও ডিলিট করে প্রমাণ লোপাটের চেষ্টা করেছেন, তাদের প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে। এটি কোনো বিচ্ছিন্ন হত্যাকাণ্ড নয়, এটি বিপ্লব পরবর্তী বাংলাদেশকে অস্থিতিশীল করার এবং বিপ্লবী কণ্ঠস্বরকে স্তব্ধ করার এক সুগভীর চক্রান্ত। আমরা দাবি জানাই, অবিলম্বে এই ঘটনার বিচার বিভাগীয় তদন্ত হোক এবং পর্দার আড়ালের কুশীলবীদের জনসমক্ষে এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক। যতদিন পর্যন্ত এই হত্যার মাস্টারমাইন্ড ফাঁসির কাষ্ঠে না ঝুলছে, ততদিন পর্যন্ত এই দেশের ছাত্র জনতা রাজপথ ছাড়বে না। মনে রাখবেন, সত্য কখনো চাপা থাকে না। আজ হোক কাল হোক, অপরাধীদের গর্ত থেকে বেরিয়ে আসতেই হবে।